চলুন ঘটনায় চলে যাই। রবি ভাই এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন তখন উনি মধুখালী ছিলেন। তো উনি তো মেইনলি রোডস অ্যান্ড হাইওয়ে সংক্রান্ত USAID-এর যে কাজগুলো ছিল সেই কাজগুলো দেখাশোনা করতেন। তো ঘটনাটি উনি জানুয়ারি মাসে সংগ্রহ করেছেন। জানুয়ারি মাসে মধুখালীতে যখন একটি রোডের কাজ দেখাশোনা করছিলেন, তখন ওখানে একজন ফোরম্যান ছিলেন, তার নাম হচ্ছে শওকত মিয়া। তার বাড়ি দিনাজপুর জেলার মিঠাপুকুর এলাকায়। দেখা গেল ওনার এক হাতের মাঝ বরাবর, মানে তালুর ওখানে গভীর একটা গর্ত রয়েছে। মনে হচ্ছে উনি বেশ বড় একটি আঘাত পেয়েছিলেন। সাধারণত রোডস অ্যান্ড হাইওয়ের কাজগুলো করতে গেলে বিভিন্ন জায়গায় রডের কিছু কিছু কাজ তো থাকেই। অনেক সময় দেখাশোনা করতে গেলে কোনো সময় হয়তো বা রডের কোনো চোখা অংশে আঘাত লেগেছে কিনা এই বিষয়টি জিজ্ঞেস করেছিলেন উনি। তো উনি জানালেন না, বিষয়টা এরকম না, বিষয়টি সম্পূর্ণ রহস্যময় এক ভুতুড়ে ঘটনা। পরবর্তীতে সময় নিয়ে সেই শওকত ভাই উনি ওই ঘটনাটি রবি ভাইয়ের সাথে শেয়ার করেন। ঘটনাটি ঘটে 2014 সালে। ঘটনাটি যেই জায়গাটাতে ঘটে সেই জায়গাটা হচ্ছে ফরিদপুর জেলার চর ভদ্রাসন এলাকায়। চর ভদ্রাসন এলাকায় একটি ব্রিজের কাজ হবে। ওই ব্রিজের যেই অংশে নদীটা রয়েছে, নদীর বেশ খানিকটা জায়গা নদী শাসন করতে হবে, সেখানে কিছুটা ড্রেজিং করতে হয়, তারপর নদীর যে পাড়গুলো রয়েছে সেগুলো ব্লক ফেলে সেগুলো শক্ত করতে হয়, এরকম কিছু কাজ থাকে যেগুলোকে নদী শাসন বলা হয়। তো দেখা যাচ্ছে কি যে ওনারা যেই জায়গাতে কাজ করেন, ওনারা যদি দূরবর্তী কোনো স্থানে থাকেন তাহলে কিন্তু অসুবিধা হয়, অনেক সময় রাত্রেবেলাও কাজ করতে হয়। এই জন্য যেই জায়গাতে কাজ করবেন ওখানেই ওনারা থাকার ব্যবস্থা করেন, তাঁবুর মতো তৈরি করেন তেরপল দিয়ে, সেখানে থাকেন, ওখানেই রান্নাবাড়া করেন। চাইলে দূরে থাকা যায় কিন্তু কাজ তদারকিতে অসুবিধা হয়। এই কারণেই মূলত ওনারা ওই নদীর পাড়ে একটা জায়গা ছিলেন। ওনারা যেই জায়গাটাতে ছিলেন সেই জায়গায় একটা বড় তেঁতুল গাছ ছিল। ওই তেঁতুল গাছে নাকি তেঁতুল হতো না। আর ওনাদের কাছাকাছি একটা জায়গায় ছিল বেশ পুরনো একটি কবরস্থান। তো শুরুর দিকে মোটামুটি বেশ কয়েকদিন থাকেন, কোনো সমস্যা হয় না। এই শওকত ভাইয়ের কিন্তু ছোটবেলা থেকেই ভালো একটা অভ্যাস, উনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। উনি যেখানেই যেতেন না কেন ওনার এই অভ্যাসটা কিন্তু উনি ধরে রাখতেন, যেখানেই থাকতেন না কেন। তো তেরপল যেখানে ছিল ওইখানে একটা সমস্যা ছিল কি, তেরপল তো অতটা উঁচু না, অতটা উঁচু করে আসলে ঘরটা বানানো হয়নি, অস্থায়ী ঘর আর কি। ওখানে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হতো, বের হওয়ার সময় মাথা নিচু করে বের হতে হতো, যার ফলশ্রুতিতে দাঁড়িয়ে নামাজ পড়াটা ওনার জন্য ওই জায়গাটাতে বেশ টাফ একটা ব্যাপার ছিল। তো উনি কি করতেন, যখন তাহাজ্জুদের নামাজের সময় হতো উনি তেরপল থেকে বাইরে বের হয়ে একটা জায়গায় নামাজ পড়তেন, ফাঁকা জায়গাতে আর কি। ওটা উনি ওনার মতো করে তৈরি করে নিয়েছিলেন আর কি। তো বেশ কয়েকদিন তো উনি এভাবে করছেন। এক রাত্রে উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ যখন সালাম ফিরিয়েছেন, পেছন থেকে কেউ একজন ডাকছে, শওকত, এই শওকত, নামাজ শেষ হয়েছে, আয় এদিকে আয়। উনি চমকে উঠেছেন, কি ব্যাপার, রাতের বেলা তুই তুকারি করে কে ডাকে? উনি পেছন দিকে তাকিয়ে দেখেন একজন বয়স্ক ভদ্রলোক, তার পরনে লুঙ্গি ছিল, পাঞ্জাবি ছিল, তার চেহারাটা 8-10টা স্বাভাবিক 60-65 বছর বয়সী মানুষের যেরকম হয় ওই রকমই, হালকা কালো রঙের চেহারা ছিল তার। চাঁদের আলোতে ভালোই বুঝতে পারছিলেন। তার মুখে দাড়ি ছিল, চাপ দাড়ি না, থুতনির দিকে কিছুটা দাড়ি ছিল, তবে দাড়িটা বেশ লম্বা ছিল আর কি, আর দাড়িটা হালকা ছিল। তো উনি বলছেন, শওকত, তুই তো কবর খোঁড়ার কাজ টাজ জানিস, আমাদের এলাকায় একজন মারা গেছে, চল তোকে কবর দিতে হবে। এ কথা শোনার পর এই শওকত ভাই বেশ অবাক হন, কারণ হচ্ছে উনি সত্যি কবর খোঁড়ার কাজ করতেন, সামাজিক কাজ অনেক করতেন, বিশেষ করে তাদের এলাকায় কবর খোঁড়া থেকে শুরু করে নিয়ে অনেক ধরনের সামাজিক কাজে উনি ছোটবেলা থেকে যুক্ত ছিলেন। এটা উনি সোয়াবের নিয়েতেই করতেন। উনি চিন্তা করলেন, কি ব্যাপার, এই এলাকায় এই লোকটা কিভাবে জানলো যে আমি এই ধরনের কাজ জানি? হয়তোবা কোনো কারণে জেনেছেন কারো মাধ্যম দিয়ে, আর তুই তুকারি করে কথা বলছেন। বিষয়টা ওনার কাছে শুরুর দিকে ভালো লাগেনি, তারপরও বিষয়টা আসলে মেনে নেন। তখন উনি বলেন যে আচ্ছা ঠিক আছে, কবর আমি খুঁড়ে দেব, তবে কোথায়? বলে যে এই কবরস্থানের পাশেই, আমার সাথে তুই আয়।
উনি স্বাভাবিকভাবেই ওনার সাথে সাথে হাঁটছেন। ওই লোকটা কবরস্থানের ভিতরে ঢুকে দেয়। কবরস্থানের মাঝ বরাবর একটা পায়ে হাঁটা রাস্তা ছিল। কবরস্থানের এক গেট দিয়ে ঢুকে অন্য গেট দিয়ে বের হয়ে যাওয়া যায়। তো ওই দিক দিয়ে ঢুকেছেন। এই শওকত ভাই মনে করেছেন হয়তোবা কবরস্থানের ভেতরেই কোনো একটা জায়গায় কবর খুঁড়তে হবে। তো উনি দেখলেন যে ওই লোকটার পিছনে হাঁটতে হাঁটতে উনি কবরস্থানের বাইরে চলে আসছেন। এরপর ওই লোকটা বললেন যে তুই এইখানে কবর খোঁড়। তো শওকত ভাই বলছেন যে এখানে কেন, কবরস্থানের ভিতরে কবর খুঁড়তে হবে না? কবরস্থানের ভিতরেই তো জায়গা আছে। উনি বললেন না, এখানে দুইটা ভাগ আছে, এটা তো অনেক পুরনো কবরস্থান, বাইরের এই জায়গাতেও কবর খোঁড়া যায়, তুই এই জায়গায় কবর খোঁড়, এই দেখ কোদাল টুদাল সব আছে, তুই খুঁড়তে থাক। উনি কবর খোঁড়ার জন্য কোদাল নিয়ে খুঁড়তে লাগলেন। একটা কবর খুঁড়তে যতটুকু সময় লাগে ওনার খুঁড়তে ঠিক ততটুকুই সময় লেগেছিল। অনেক সময় হয় না যে কবরটা দ্রুত খোঁড়া হয়ে যায়, এই ধরনের ঘটনার ক্ষেত্রে বিষয়টা এরকম না। আবার চারদিকে সুগন্ধে ভরে গেছে, কোনো একটা ভালো জিন আসছে, সুগন্ধে ভরে গেছে, বিষয়টা এরকমও না, একদম স্বাভাবিক। ওনার মনে কোনোভাবেই কোনো ভিন্ন ধারণা আসেই নাই। উনি কবর খুঁড়েছেন। কবর খোঁড়ার পর দেখা গেল প্রায় 20-25 জন লোক সেখানে আসলো একটা লাশ নিয়ে। স্বাভাবিকভাবেই খাটিয়াতে করে লাশ নিয়ে আসছে, কাফনে মোড়ানো। ওখানে যেই লোকগুলো আসছেন ওই লোকগুলো সবার চেহারা একরকম, বিষয়টা এরকম না। আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন জানাজায় উপস্থিত হলে দেখা যাচ্ছে যে এক একজনের চেহারা একরকম, এক একজনের পোশাক এক এক রকম। তারপর ছোট বাচ্চা থাকে, অনেক বয়স্ক মানুষও থাকে। ওখানে দেখা গেল কোনো ছোট বাচ্চা নাই, সবাই যুবক বা মধ্যবয়সী, ওরকম বৃদ্ধ লোকও কেউ নাই। আর এক একজনের চেহারা এক এক রকম, 8-10টা স্বাভাবিক মানুষের চেহারা যেরকম হয় ওই রকমই। ওখানে জানাজা দেয়া হবে। তখন ওই ব্যক্তিটি বললেন যে শওকত, তোর যদি অজু না থাকে অজুটা করে আয়, তোকে জানাজা পড়াতে হবে, আর এই লাশটাকে তোকেই নামাতে হবে। তো শওকত বললেন যে আপনাদের এলাকায় কি জানাজা পড়ানোর লোক টোক নাই? আমি অপরিচিত আজনবী ব্যক্তি, আমি লোকটা জানাজা পড়াবো, তার আত্মীয় স্বজনরাও কি বিষয়টা মেনে নেবেন? তখন ওই লোকটা বললেন আমি এই লাশের আত্মীয় স্বজন, আমি তোকে অনুমতি দিলাম, তুই পড়া, কোনো সমস্যা নেই। তো শওকত ভাইয়ের অবশ্য অজু ছিল। উনি বললেন ঠিক আছে, অজু তো আছে, তারপর হাত মুখ ধুয়ে আসি, যেহেতু মাটি কেটেছি, কবর খুঁড়েছি, হাত পায়ে তো কাদা লেগে গেছে, মাটি লেগে গেছে। তো উনি পাশের একটি জায়গা থেকে, ওই নদীরই একটা অংশ ছিল আর কি ওদিক দিয়ে, ওইখান থেকে উনি হাত মুখ ধুয়ে আবার পুনরায় অজু করে চলে আসেন। এসে দেখেন সব কিছু স্বাভাবিক আছে, ঠিকঠাক আছে। তো 3টা কাতার করা হয়, অল্প লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো উনি জানাজার নামাজ আদায় করিয়েছেন। এরপর উনি বলেন যে আসলে আমি তো কবর খুঁড়লাম, এটা নাকি নিয়ম যে যিনি কবর খোঁড়েন লাশ নামানোর আগে উনি লাশটা একটু একবার দেখবেন, এটা নাকি নিয়ম। এটা আসলে আদতে নিয়ম আছে কিনা প্রিয় লিসেনার্স আমি জানি না। তো যাই হোক, এটা ওই শওকত ভাই বলেছিলেন যে উনি লাশটা দেখতে চান। তো ওই মুরব্বী বলে আচ্ছা ঠিক আছে, লাশটা দেখ। লাশের মুখের উপর থেকে কাপড় সরানো হয়। দেখা গেল হয়তো বা 45-50 বছর বয়সী একটা মানুষের বয়স যেরকম বা চেহারা যেরকম হয় ওই রকমই স্বাভাবিক মানুষের চেহারার মতোই। তো এক নজর দেখেছিলেন। এরপর আবার মুখটা ঢেকে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই কবরের মধ্যে লাশ রাখা হয়, যেভাবে কবর দেওয়া হয় ওইভাবেই তার কবরটা দেওয়া হয়। কবর দেওয়ার পর ওখান থেকে বিদায় নিয়ে সকলে চলে যায়। আর এই শওকত ভাইও উনি আবার কবরস্থানের ভিতরে হাঁটতে হাঁটতে উনি ওনার জায়গায় চলে আসেন। ততক্ষণ অবশ্য ফজরের আজান দেবে দেবে ভাব, এমন একটা অবস্থা। এটা তো প্রথম দিনের ঘটনা গেল। পরের দিন শওকত ভাই যখন আবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, কিছুক্ষণ পরেই আবার পেছন থেকে এসে ডাকতে থাকে, শওকত, এ শওকত, শওকত, নামাজ হইছে? তখনও কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়া শেষ হয়নি। উনি বেশ সময় নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন। উনি কেবল হয়তো বা 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়েছেন। তখন বলেন যে চাচা আপনি আবার কোনো সমস্যা? তখন ওই ব্যক্তিটা বলেন হ্যাঁ শওকত, আমাদের আরও একজন লোক মারা গেছে, তোকে আজকেও কবর খুঁড়তে হবে, জানাজা দিতে হবে, দাফন করতে হবে। শওকত ভাই বলে আচ্ছা ঠিক আছে। তখন আবার ওই মুরব্বির সাথে হাঁটতে থাকেন। একই রকমভাবে গতকালকের মতোই ওই কবরস্থানে, সেই কবর কাটার জায়গা না, গতকালকে যেখানে কেটেছিলেন ওই জায়গার কাছাকাছি একটা জায়গা। আর গতকালকে যে কবর দিয়েছিলেন দেখা যাচ্ছে এখানে আরেকটা কবর আছে। দেখা গেল সেখানে কোদাল আছে। তো শওকত ভাই উনি কবর খুঁড়তে লাগলেন। স্বাভাবিকভাবেই কবর খুঁড়তে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে উনি কবর খুঁড়লেন। আর কবর খোঁড়ার আগে জিজ্ঞেস করতে হয় এটা কি প্রাপ্তবয়স্ক লোকের কবর কিনা বা সাইজটা কেমন হবে, এটা জিজ্ঞেস করে নিয়েছিলেন। সেইভাবেই উনি কবরটা খুঁড়েছিলেন। গতদিনে উনি জিজ্ঞেস করেছিলেন যে কবরটা কতটা বড় হবে, প্রাপ্তবয়স্কের কবর কিনা। তো উনি কবর খোঁড়েন ঠিক একই রকমভাবে।
কবর খোঁড়ার পর লোকজন চলে আসে, উনি আবার হাত মুখ ধুয়ে পুনরায় অজু করে আসেন, জানাজার নামাজ পড়ান। গতকালকে উনি যেই লাশটার মুখ দেখতে চেয়েছিলেন, আজকেও বলেন যে আমি লাশটার মুখ দেখতে চাই। লাশটার মুখটা খোলা হয়। এবার এই শওকত ভাই কিছুটা অবাক হয়ে যান। ওনার কাছে মনে হলো গতকালকে যেই ব্যক্তিটির কবর দেওয়া হয়েছিল, যেই ব্যক্তিটির চেহারা উনি দেখেছিলেন, যেই লাশের চেহারা দেখেছিলেন আর কি, আজকে মনে হলো এটা ওই একই ব্যক্তির। তবে গতকালকে তো উনি আসলে এক নজর দেখেছিলেন, এখন হয়তো বা দেখার পর রাতের বেলা মনে হতেই পারে এটাও একই ব্যক্তি। তাই এই বিষয়টা নিয়ে উনি আসলে মাথা ঘামান নাই। উনি কবর দিয়ে দেন, কবর দেওয়ার পর ওখান থেকে বিদায় নিয়ে নেন। ওই গতকালের মতোই, কিন্তু এখানে কোনো বাচ্চা বয়সী কোনো লোক ছিল না। গতকালকে যারা আসছিলেন তাদের থেকে হয়তো বা 5-7 জন বেশি লোক ছিল, নতুন কিছু মুখ ছিল। আবার গতকালকে যাদেরকে দেখেছেন তারাই অধিকাংশ ছিল আর কি। তো এভাবে ওই দিনও কবর দেওয়া হয়ে যায়, বিদায় নেন সকলে, উনিও চলে আসেন। ফজরের আজানের আগেই এই সব কাজগুলো সমাপ্ত হয়ে যায়। পরের দিন একই রকমভাবে ওই লোকটা আবার ডাকতে থাকে। একই রকমভাবে কবর খোঁড়ার পর একদম দাফন করা হবে, তার আগে উনি স্বাভাবিকভাবেই দেখতে চান যে লাশটা কার। এবার দেখে উনি বেশ অবাক হন। গত 2 দিন যেই চেহারার লোকটার কবর দেওয়া হয়েছে, তৃতীয় দিনও দেখা গেল এই একই লোক। এবার উনি 100% নিশ্চিত না হলেও মোটামুটি 50% নিশ্চিত যে 2 দিন এই একই লোকের চেহারা উনি দেখেছেন। আর ওনাকে কিন্তু একই ব্যক্তি প্রতিদিন ডেকে নিয়ে যাচ্ছে। তৃতীয় দিনও উনি এই বিষয়টা আসলে ওইভাবে বলেন নাই। আর ওনার সাথে যারা রয়েছেন, শওকত ভাই সাথে যারা কাজ করেন আর কি, ওই ব্রিজের কাজ বা নদী শাসনের কাজ যারা করছিলেন, তাদেরকে উনি বিষয়টা শেয়ার করেন নাই। এরপরেও কিন্তু আরও 2 দিন একই ঘটনা ঘটে। একই রকমভাবে তাকে ডেকে নিয়ে যায়, ওই একই জায়গায় কবর করতে বলে। প্রতিদিনই উনি রাতের বেলা দেখেছিলেন যে পূর্বের কবরগুলো উনি চিহ্নিত করতে পারছেন যে এখানে কবর হয়েছে। আর এইভাবে 5 দিন, মোট 5 দিন তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। এবং কবরে লাশ নামানোর আগে উনি যখনই দেখেন, ওনার কাছে মনে হলো একই ব্যক্তিকে কবর দেওয়া হচ্ছে। বিষয়টা ওই দিন তার সন্দেহ লাগে। সন্দেহ লাগার পর উনি কি করেছেন, দিনের বেলাতে দিনাজপুরের মিঠাপুকুর এলাকায় ওনার পরিচিত এক ভালো হুজুর ছিল, তাকে মোবাইলে কল দিয়েছেন। কল দেওয়ার পর এই বিষয়টা জানান। তখন হুজুর বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি দেখি যে ঘন্টা 2-3 পর আমি তোমাকে ফোন দিব। তো দিনের বেলাতেই ঘন্টা 2-3 পরে হুজুর ফোন করেন। ফোন করে একটা অদ্ভুত বিষয় হুজুর জানান। হুজুর জানালেন যে ওনার সাথে থাকা জিনদের মাধ্যমে উনি খবর নিয়েছেন যে এই শওকত ভাইরা যেই জায়গাতে আছেন, এটার আশেপাশে অনেক জিনেদেরই বসবাস রয়েছে, ভালো খারাপ সব মিলিয়েই আর কি। ওনাকে যেই জিনটা ডাকতে আসছে তিনি ভালো প্রজাতিরই জিন। তবে ওনারা যেই গোত্রের জিন, তাদের একটা সীমাবদ্ধতা রয়েছে, সেটা হচ্ছে তাদের গোত্রের কেউ মারা গেলে মানুষদেরকে ডেকে নিয়ে দাফন কাফন করাতে হয়। এটা নাকি তাদের একটা সীমাবদ্ধতা, এই জন্যই তাকে ডেকে নিয়ে গেছে। আর একই চেহারার মনে হচ্ছে সেটা হচ্ছে যে যেই 5 জনকে কবর দেওয়া হয়েছে এরা একই গোত্রের লোক, তো এই জন্য চাচাতো মামাতো বা আপন ভাই এরকম হতে পারে, নিশ্চিতভাবে হুজুর বলতে পারেন নাই। এই জন্য চেহারা কাছাকাছি হলেও তারা এক লোক না, তবে চেহারা কাছাকাছি তাদের, এই জন্য এরকম মনে হয়েছে একই ব্যক্তি। আসলে তারা একই ব্যক্তি না। হুজুর জানিয়ে দেন যে আসলে এরকম চলতে থাকলে তোমার উপর বিশাল একটা চাপ চলে আসবে। এর থেকে ভালো হয় পরের দিন যদি আসে তুমি না করে দিবা যে তোমার শরীর ভালো না, শরীর অসুস্থ লাগছে, যেতে পারবা না, আর এখানে যে আছো এখানে থাকার দরকার নেই, তুমি দ্রুত এই জায়গা থেকে চলে যাওয়ার ব্যবস্থা করো। সত্যি পরের রাতের বেলা শওকত ভাই উঠছেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। উনি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছেন, 2 রাকাত বা 4 রাকাত হয়ে গেছে, আবার পিছন থেকে ডাকছে, শওকত এ শওকত, শওকত নামাজ শেষ কর তাড়াতাড়ি, কাজ আছে, আজকেও কিন্তু একই কাজ করতে হবে। শওকত ভাই এবার উনি সালাম ফেরানোর পর আবার নামাজে দাঁড়িয়েছেন। 2 রাকাত শেষ করার পর আবার পেছন থেকে ডাকে, শওকত এ শওকত। উনি আর পেছন দিকে তাকান না। এভাবে করতে করতে অনেকক্ষণ পর যখন ফজরের আজান হয়ে যাবে ভাব, এমন সময় পেছন দিকে তাকিয়ে বলেন, ও চাচা আপনি? তখন ওই মুরব্বী বলছেন যে এই তোরে এতক্ষণ ধরে ডাকতেছি, তুই উত্তর দিলি না, সারা শব্দ করলি না কোনো।
একটু পর তো ফজর আজান দিয়ে দেবে, এখন তো আর কিছু করা সম্ভব না, আমি কালকে আবার আসব, তোকে নিয়ে যাব। তো এই কথা বলেই ওই ব্যক্তিটা চলে যান। চলে যাওয়ার পর শওকত ভাই তো ওই দিনের মতো আর কোনো সমস্যা হয় নাই। পরের দিন আবার তাহাজ্জুদের সময় ওই ব্যক্তিটা আসছে। আসার পরে বলছে, এই শওকত ওট, আজকে কিন্তু যেতে হবে। শওকত ভাই তো এবার আর পেছন দিকে তাকান না, উনি 2 রাকাত করে নামাজ পড়েই যাচ্ছেন। অনেকক্ষণ হয়ে যায়, ফজর আজানের সময় হয়ে গেছে। ওই লোকটা নামাজের ভিতরে পেছন থেকে ডাকাডাকি করছে, এই তাড়াতাড়ি শেষ কর। শওকত ভাই নামাজ শেষ করে মানে সালাম ফিরিয়ে বলছেন যে, আপনি বারবার আমাকে এভাবে নামাজের ভিতরে বিরক্ত করছেন কেন? আমি যেতে পারবো না, আর আমার শরীর ভালো না, আমি অসুস্থ, আপনি অন্য কাউকে দিয়ে কাজটা করায় নেন। তখন প্রথমবারের মতো শওকত ভাই ওই ব্যক্তির মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করেন। কয়েকদিন তো ওই লোকটার আচার আচরণ, চেহারায় সবকিছু স্বাভাবিক বলে মনে হয়েছে, 8-10টা মানুষ যেরকম হয়। হঠাৎ করে দেখলেন যে এইবার ওই লোকটার চোখ দুটো মনে হলো সাদা হয়ে গেল, একদম আলোক উজ্জ্বল হয়ে গেল। আর ওই লোকটা বলে উঠল, ও যাবি না? না, তোর হুজুর নিষেধ করছে তাই না? বুঝতেই তো পারছিস যে আমরা কে, এখন বল যাবি কি না? শওকত ভাই বলে যে, না আমি যাব না, আমি যেতে পারবো না, আপনি চলে যান, অন্য কোনো লোককে দিয়ে কাজটা করান। তখন এই লোকটি কি করে, খপ করে শওকত ভাইয়ের এক হাত চেপে ধরেন। হাত ধরার সাথে সাথে অন্য আরেকটা হাত দিয়ে শওকত ভাইয়ের তালুর উপরে উনি ওনার 2 নখ চেপে ধরেন, নিচে একটা নখ, উপরে একটা নখ। এরপর 2 নখ উনি হাতের তালুর উপর দেন চাপ। শওকত ভাই মারাত্মক ব্যথা পান, আর ওই অবস্থা তাকে টানতে টানতে নিয়ে যেতে থাকেন। চল, আজকে তোকে যাইতেই হবে, চল। এভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। শওকত ভাই ওই ব্যথায় এমন ব্যথা পাচ্ছেন যে উনি যে আসলে হাত টান দিয়ে ছাড়িয়ে নেবেন এই অবস্থায় নাই। দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিটা তাকে কবরস্থানের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে উনি সেন্সলেস হয়ে পড়ে যান, ওনার জ্ঞান নাই। সকাল যখন হয় তখন উনি নিজেকে তাঁবুর মধ্যে আবিষ্কার করেন। জানতে পারেন যে ফজরের পর একজন ব্যক্তি উনি কবর জিয়ারত করতে গিয়েছেন, তখন এই কবরস্থানের ভিতরে রাস্তার উপরেই এই শওকত ভাইকে পড়ে থাকতে দেখেন। উনি যখন আশেপাশের লোকজনদেরকে ডেকেছেন, লোকজন বলে, আরে এই লোকটা তো এই নদী শাসনের কাজে আসছে। তখন তাকে ধরে নিয়ে তেরপলের মধ্যে নিয়ে আসা হয়। এরপর জ্ঞান ফিরেছে, তার হাতের এখানে ক্ষত সৃষ্টি হয়েছে। এরপর ওনার যিনি ইনচার্জ তাকে বলে ওই কাজ থেকে উনি সরে আসেন। এই ঘটনার পরে উনি এই নদী শাসনের কাজগুলো আর করেন নাই, যেহেতু নদীর বিভিন্ন জায়গায় ওনাদেরকে ওই তেরপলটা নিয়ে থাকতে হয়, একটা ভয়ের ঘটনা ঘটে গেছে। এরপর থেকে উনি রোডস অ্যান্ড হাইওয়ের কাজগুলোই দেখাশোনা করেন। মূলত এখনও উনি রোডস অ্যান্ড হাইওয়ের কাজগুলোই করছেন। হাতের ওই ক্ষতটা মূলত এই কারণে হয়েছিল। পরবর্তীতে ওই হুজুরের সাথে শওকত ভাই কথা বলেছেন, তো হুজুর বলেছেন যে ওই জিনটা তো খারাপ না, তবে সে ক্ষিপ্ত হয়েছিল, আর আমি তোমার সাথে কথা বলেছি, জানিয়েছি, এটাও ওই জিনটা জানতে পেরেছে। আর আগের রাত্রে ওই লাশটাকে দাফন করা হয়নি, যেহেতু 1 রাত পার হয়ে গেছে, পুরো 1 দিন পার হয়ে গেছে। ওই দিন ফজরের আজানও দিয়ে দিয়েছে। তারপর এর মধ্যে খবর নিয়েছে, তোমার আচরণ সন্দেহজনক ছিল, খবর নিয়ে জানা গিয়েছে যে আমি তোমাকে বলেছি। এই জন্যই মূলত সে ক্ষিপ্ত হয়েছে, আর তোমাকে জোর করে ওখানে নিয়ে যেতে চেয়েছিল। যাই হোক, কোনো একটা কারণ নেয়নি, যেহেতু তুমি নামাজ কালাম পড়ো, আর ওরাও আসলে খারাপ না, মূলত রাগ করেই তোমার হাতের ওখানে এই ক্ষতটা সৃষ্টি করেছে। শওকত ভাই দেখেছিল যে ওই যে বয়স্ক মুরব্বী বেশে যিনি আসছিলেন, তার নখগুলো খুব শক্ত এবং ধারালো মনে হয়েছে তার কাছে, কিন্তু তার দৈহিক গঠন দেখে কিন্তু মনে হয় নাই যে তার নখ এত শক্ত হতে পারে। এখানে আরও একটি অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে শওকত ভাই উনি যখন সকালবেলা জ্ঞানে আসেন, মানে হুঁশে আসেন, এই ঘটনা সকলকে খুলে বলেন, তখন লোকজনের সাথে উনি কবরস্থানের ওই সাইডটাতে গিয়েছিলেন টানা 5 দিন, যেখানে উনি কবর খনন করেছিলেন। সেখানে গিয়ে সকলেই অবাক হয়ে যান। অবাক করার ব্যাপারটা হচ্ছে এটাই যে ওখানে মাটি একদম স্বাভাবিক, ওখানে কবরের কোনো চিহ্নই ছিল না, ঘাস পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কোদাল দিয়ে মাটি খুঁড়লে তো সেখানে ঘাসগুলো উপড়ে যাবে, তাই না? আলগা মাটি থাকলে তো সেটা বোঝাই যায়, কিন্তু না, দেখেই বোঝা যাচ্ছে এখানে কোনো কোদালের কোপই পড়ে নাই, একদম স্বাভাবিক। এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। তাহলে এই 5 দিন যে কবর দিলেন, এগুলো আসলে কি হলো? এটা এক রহস্যময় ঘটনা। এটাই ছিল এই ঘটনার একটা অন্যতম বিশেষত্ব। প্রিয় লিসেনার্স, আসলেই
কতই না অদ্ভুত ঘটনা ঘটে। জিনদের মধ্যে অনেক ক্ষমতাবান যেমন আছে, তাদের মধ্যে অনেক সীমাবদ্ধতাও রয়েছে। কার কি সীমাবদ্ধতা রয়েছে এটা জানি না। আমাদের মানুষের মধ্যেই তো অনেক সীমাবদ্ধতা রয়েছে। কোনো মানুষ বিশেষ ধরনের কোনো হালাল প্রাণীর মাংস খেতে পারেন না, কেউ গরুর মাংস খেতে পারেন না, অ্যালার্জি হয়, কেউ খাসির মাংস খেতে পারেন না, সমস্যা হয়। এরকম অনেকে অনেক কিছু খাবার খেতে পারে না যেটা তার জন্য হালাল। এটা এক একটা মানুষের এক এক ধরনের সীমাবদ্ধতা। কেউ গরম সইতে পারে না, কেউ ঠান্ডা সইতে পারে না, কেউ পুকুরের পানিতে গোসল করতে পারে না, কেউ আবার ঠান্ডা পানিতে গোসল করতে পারে না, কেউ গরম পানিতে গোসল করতে পারে না। এরকম কত ধরনের সীমাবদ্ধতা মানুষের মধ্যে রয়েছে। ঠিক তেমনি জিনদের মধ্যেও অনেক সীমাবদ্ধতা রয়েছে। তার কারণেই হয়তোবা তারা তাদের কোনো আত্মীয় স্বজন বা তাদের গোত্রের কেউ মারা গেলে মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর তখনই এই ধরনের ঘটনার অনেক কথা আমরা শুনতে পাই। প্রিয় লিসেনার্স, চলুন এখন চলে যাব আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের শেষ পর্বের শেষ ঘটনায়। আর এই ঘটনাটিও আমাদের সকলের প্রিয় রবি ভাইয়ের পাঠানো। চলুন শুনে আসি সেই ঘটনা। আবারও স্বাগতম জানাই। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের এবারের ঈদ আয়োজনের একদম শেষ ঘটনায় চলে এলাম। ইতোমধ্যে আমরা তিনটি স্পেশাল এপিসোড করেছি। এটাই ছিল আমাদের এবারের ঈদ উল ফিতরের শেষ আয়োজন। আর এই আয়োজনের শেষ ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটিও আমাদেরকে দিয়েছেন আপনাদের সকলের প্রিয় রবি ভাই। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি রবি ভাই শুনেছিলেন ওনার এক সিনিয়র আপু, যার নাম তমা। উনি এখন ভারতে রয়েছেন। ঘটনাটি তমা আপু ওনারই এক কলিগের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। বেশ অদ্ভুত, রহস্যময় এবং ভয়ঙ্কর একটি ঘটনা। ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1998 কি 99 সাল। ঘটনাটি ঘটেছিল ভারতের ঝাড়খণ্ড প্রদেশের মিশ্রা নামক এলাকায়। ওখানে একটি শ্মশান ছিল ওই এলাকায়। শ্মশানটা লোকালয় থেকে বেশ কিছুটা দূরেই ছিল। ওই এলাকার নাম করা একজন ধনাঢ্য ব্যবসায়ীর স্ত্রী উনি হঠাৎ করেই মারা যান। আপাতত দৃষ্টিতে স্বাভাবিকভাবে উনি মারা যান। উনি মারা যাওয়ার পর বিকালের দিকে ওনার লাশটা শ্মশানে নিয়ে যাওয়া হয়। সকল আনুষ্ঠানিকতা শেষ করে ওনার ছেলে সেই লাশের মুখাগ্নি করেন। এরপর ওনারা যার যার মতো শ্মশান থেকে চলে আসেন। কথা ছিল যে শ্মশানে এই লাশ পোড়ানোর দায়িত্বে যারা ছিলেন আর কি, বিশেষ করে ওই লাশটা পোড়ানোর দায়িত্বে যারা ছিলেন, তারা লাশ পোড়ানোর পর লাশের যে ছাই, এই ছাইটা একটা মাটির পাত্রে ভরে রাখবেন, সেটা পরবর্তীতে বিসর্জন দেয়া হবে। এটাই নিয়ম আর কি। তো ওনারা রাতের বেলা আর আসেন নাই, সকালবেলা আসেন। সকালবেলা আসার পর দেখা গেল যেই পুরোহিতকে এই লাশ পোড়ানোর দায়িত্ব দেয়া হয়েছিল তিনি একটা গাছের পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন। তাকে পানি টানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হলো। অদ্ভুত একটি ব্যাপার সকলেই লক্ষ্য করলেন, সেটা হচ্ছে এই যে চিতাটায় এই ভদ্রমহিলার লাশটা রাখা হয়েছিল, চিতার কাঠ পুড়ে সব শেষ, ছাই হয়ে গেছে, কিন্তু এই মহিলার ডেড বডি বিন্দু মাত্র পড়ে নাই। তার শাড়ির একটি সুতাও পড়ে নাই, এমনকি ওই মহিলার মাথার একটা চুলও পড়ে নাই। একদম অক্ষত, যেমনটা পোড়ানোর আগে ছিল এখনো সেই রকম। নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, এটা সকলেই বুঝতে পারেন, কিন্তু ঝামেলাটা কি এটা তো জানতে হবে। তখন এই যে পুরোহিত, এই পুরোহিতের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। ওনার জ্ঞান যখন ফেরত আসে, যতবার ওই লাশটির দিকে উনি তাকাচ্ছিলেন ততবারই উনি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। বারবার তাকে এভাবে হুঁশে আনা হয়। হুঁশে আনার পর কি হয়েছে উনি আসলে বলতে পারছেন না, এলোমেলো কথা বলছেন। পরবর্তীতে স্থানীয় আর একটি মন্দিরের বেশ বড় মাপের একজন পুরোহিতকে নিয়ে আসা হয়। পুরোহিত উপস্থিতভাবে যে দৃশ্যগুলো দেখলেন তাতে উনি বুঝতে পারলেন এখানে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু হয়েছে। তখন লাশ পোড়ানোর দায়িত্বে যে পুরোহিত ছিলেন তাকে তো উনি চিনতেন। তখন উনি বলছেন যে, এই ঘটনা কি হয়েছে তোমার মনে আছে?
উনি বলেন যে হ্যাঁ আমার মনে আছে। তখন উনি বলেন যে আমি এখন চলে যাচ্ছি এখান থেকে, তুমি কি হয়েছে সেটা বলো। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওই পুরোহিত বলেছিলেন যে উনি সরাসরি ঘটনা শুনতে পারেন না, মানে যার সাথে ঘটনা ঘটেছে সরাসরি তার মুখ থেকে উনি শুনতে পারেন না, এটা নাকি তার নিষেধ রয়েছে। ওই পুরোহিত বলবেন, পরবর্তীতে যারা শুনলেন তাদের কাছ থেকে উনি সেটা জেনে নেবেন। এই জন্য উনি ওখান থেকে উঠে চলে যান। ওই পুরোহিত বলতে থাকে এক রহস্যময় ঘটনা। সেটা হচ্ছে যে ওনারা তো মুখাগ্নি করার পর চলে গেলেন, 2-3 মিনিট দাঁড়ানোর পর দাউ দাউ করে জ্বলে ওঠে চিতা। এর কিছুক্ষণ পর উনি হঠাৎ করে একটা দৃশ্য দেখতে পান, একদম দিনের বেলা। তখন কিন্তু আশেপাশে কেউ ছিল না, কারণ ওই শ্মশানে লোকজন কম আসে, লোকালয় থেকে একটু দূরে তো। আর ওই ধনাঢ্য ব্যবসায়ীর কোনো আত্মীয় স্বজন ওখানে খুব একটা ছিল না। ওনার ছেলে বা অন্য যারা ছিলেন তারা মুখাগ্নি করার পরে চলে যান। হঠাৎ করে উনি দেখতে পান একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃশ্য। সেটা হচ্ছে যে পাশে একটা নদী রয়েছে, ছোট্ট একটা নদী। অধিকাংশ শ্মশানের পাশে এই ধরনের নদীগুলো থাকে, বিশেষ করে নদী কেন্দ্রিক শ্মশানগুলো গড়ে ওঠে। ওখান থেকে ধুতি পরা সন্ন্যাসী টাইপের একটা লোক উঠে আসলো, মানুষের মতোই দেখতে। এই লোকটা উঠে এসে সরাসরি চিতার উপরে ঝাঁপ দিল, আর ঝাঁপ দেওয়ার সাথে সাথে সে গায়েব হয়ে গেল। এটা দেখার সাথে সাথে উনি তো ভয় পেয়েছেন, যারে এই লোকটা কোত্থেকে আসলো। তারপরও ওই পুরোহিত চিন্তা করেছিলেন যে লাশ পোড়ানোর সময় তো বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেই পারে, অনেক প্যারানরমাল ঘটনাই ঘটে। তো উনি বিষয়টাকে ওইভাবে আর চিন্তা করেন নাই, ভয় পেলে উনি ওনার মতো কাজ করে যাচ্ছিলেন। অনেকক্ষণ পর উনি দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য। সেটা হচ্ছে যে উনি একটা বাঁশ নিয়ে যখন লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে পুড়েছে কিনা, বিশেষ করে কিছু প্রসেস রয়েছে যার মাধ্যম দিয়ে লাশটা সম্পূর্ণভাবে যাতে পড়ে সেই বিষয়টা তদারকি করা হয়। উনি যখন ওই কাজটি করতে যাচ্ছিলেন উনি দেখলেন লাশটি পুড়ছে না, একদমই পুড়ছে না। উনি চিন্তা করলেন উনি চোখে ঠিকঠাক দেখছেন না ভুলভাল দেখছেন। এদিকে কাঠ পুড়ে একদম ছাই হয়ে গেছে। উনি দেখলেন যে কয়লা লাল টকটকে জ্বলছে, কিন্তু এই লাশটি কয়লার উপরে পড়ে রয়েছে, লাশটি একদম অক্ষত। উনি চিন্তা করলেন কি ব্যাপার, আমি এরকম দেখছি কেন? মহিলার যে শাড়ি, সেই শাড়িটাও পুড়ল না, সবকিছু অক্ষত। উনি চিন্তা করলেন যে শাড়িটা কি বিশেষ কোনো কাপড়ের তৈরি কিনা, হয়তোবা ওই শাড়ির ভেতরে থাকা লাশ পুড়ে গেছে। তো উনি কিছুটা এগিয়ে দেখার চেষ্টা করলেন, ধোঁয়া ছিল ওখানে। ওনার কাছে মনে হলো মহিলার মুখমণ্ডলটা অনেকটা কালো হয়ে গেছে। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা লাশটা পুড়ে গেছে। তো মহিলার মুখমণ্ডলটা উনি ভালো করে পরখ করার জন্য সামনের দিকে এগোলেন। ওই মহিলাকে উনি আগে থেকে চিনতেন, মাঝে মধ্যেই এই ভদ্র মহিলা বিভিন্ন পুরোহিতদেরকে বাড়িতে ডেকে দাওয়াত করে খাওয়াতেন, পূজা অর্চনা করাতেন। এই জন্য পূর্ব থেকেই ওই মহিলা ওই পুরোহিতের পরিচিত ছিল। পুরোহিত যখনই ওই মহিলার চেহারার দিকে তাকিয়েছেন ভালো করে, উনি এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান যে এই যে মহিলার যে চেহারাটা, এই চেহারাটা ওই পুরোহিতের মতো। হঠাৎ করে ওই মহিলাটা নাকি দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পরে বলে, কিরে পুরোহিত, লাশ পোড়াবি না? আয় আয়, পোড়া লাশ। এইটা শোনার সাথে সাথে আর দেখার সাথে সাথে পুরোহিত ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। ওই অবস্থাতেই ছিল। ওখানে তো লোকজন আর আসে নাই সারা রাত্রে। কথা ছিল রাত 10টার দিকে ওই মহিলার ছেলেরা আসবেন, কিন্তু তারা আর আসে নাই কোনো একটা কারণে। চিন্তা করছে একবার সকালবেলায় গিয়ে ওই ছাইগুলা নিব। আর তখনই এসে দেখে এই অবস্থা। সব কথা যখন সকলে জানলেন, দেখলেন আসলেই তো তাই, এই মহিলার লাশ একদমই পড়ে নাই। আর উনি মানে পুরোহিত নিজের চেহারার চেহারাটা দেখেছেন মহিলার চেহারার জায়গায়। মহিলার চেহারাটা ঠিক মানে শুধু ওই জায়গাটাতে পুরোহিতের চেহারাটা ওরকম ছিল, আর বাদ বাকি বডিটা ওই মহিলার মতোই ছিল। কিন্তু ওনার ছেলেরা যখন গিয়েছেন দেখেন যে তারই মা ওই অবস্থায় পড়ে আছে। এখন একটা সমাধান কি? এরপরে আবার সেই পুরোহিতকে ডাকা হয়, বড় পুরোহিত যিনি চলে গিয়েছিলেন। উনি আসলে সব ঘটনা তাকে খোলা বলা হয়, এই ঘটনা ঘটেছে। একথা শোনার পর উনি বেশ বিচলিত হয়ে পড়েন। উনি বলেন যে আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি একটু ভাবি এই ধরনের ঘটনা কেন ঘটেছে।
উনি বেশ কিছুক্ষণ সময় নিলেন, উনি ওনার মন্দিরে গেলেন। উনি বলেছিলেন যে উনি কিছু বই দেখে আসবেন, মানে বইয়ে যে শাস্ত্রগুলো আছে, যে ব্যাপারগুলো রয়েছে, অনেক পুরনো কিছু বই ওনার ছিল। উনি বেশ এডুকেটেড পার্সন ছিলেন। তো উনি মোটামুটি ঘন্টাখানেক পরে আসলেন এবং বললেন একটা যজ্ঞ করতে হবে, একটা রিচুয়াল করতে হবে, এই রিচুয়ালের মাধ্যম দিয়েই এই সমস্যার সমাধান করতে হবে। তবে এখনই আমি বলবো না যে কি কারণে হয়েছে এই সমস্যাটা, আমি কাজটা শেষ হোক তারপর তোমাদের সকলকে বলবো যে এই ঘটনাটা কেন ঘটেছে। আপাতত এতটুকুই জানো যে এই রিচুয়ালটা সফল না হওয়া পর্যন্ত তোমার মায়ের লাশ পোড়ানো সম্ভব নয়। এখানে ভয়ঙ্কর একটা শক্তি রয়েছে যারা কোনোভাবে এই লাশটিকে পুড়তে দেবে না, কারণ এর সাথে তাদের অস্তিত্বের ব্যাপার জড়িত আছে। এখন উনি বললেন যে দ্রুত রিচুয়াল করতে হবে, সময় খুব কম। ওই মহিলার ছেলেদেরকে উনি বললেন যে তোমরা এক্ষুনি একটা জোড়া পাঠা কিনে নিয়ে আসো। পাঠার আকার আকৃতি যেটাই হোক না কেন, পাঠার রং সাদা কি কালো বা মিশ্র হোক, ওটা কোনো সমস্যা না, জোড়া একটা পাঠা কিনে নিয়ে আসো। তবে বয়সটা যেন কাছাকাছি হয় এতটুকু খেয়াল রাখলেই চলবে। ওই এলাকায় পাঠার কোনো অভাব ছিল না। ওই মহিলার ছেলেরা খুবই দ্রুততার সাথে দুটো পাঠা কিনে নিয়ে আসলেন। তো যেখানে এই ঘটনাটা আর কি ঘটে, বিশেষ করে যেখানে লাশ পোড়ানো হচ্ছিল, ওর কাছাকাছি একটা তুলসী গাছ ছিল। তো পুরোহিত বললেন যে এই লাশটা তুলসী গাছের কাছাকাছি নিয়ে যাও, এখানে বসেই কাজটি করা হবে। তো লাশটি ওই চিতার ওখান থেকে সরিয়ে তুলসী গাছের কাছে নিয়ে যাওয়া হলো। এরপর ওই পুরোহিত কি করলেন, উনি রিচুয়াল শুরু করলেন। ঘণ্টাখানেক রিচুয়াল করার পর ওই যে জোড়া পাঠা ছিল, এই পাঠা দুটোকে উনি বলি দেন। বলি দেওয়ার পর পাঠার মাথা দুটো উনি রাখেন এবং পাঠার শরীরের অন্য অংশ যেটা, সেটা ওই ছেলেদেরকে দিয়ে বলেন যে দ্রুত লোক দিয়ে এই শরীরটাকে ছোট ছোট মাংসে ভাগ করে, মানে চামড়া ছুলে মাংস ভাগ করে এই এলাকায় যে হিন্দু পরিবারগুলো রয়েছে এই মাংস রান্না করে তাদেরকে দিয়ে দাও। দুপুরবেলা তারা যেন অবশ্যই এই মাংস দিয়ে আহার করে, সম্ভব হলে একটা পরিবারও যেন বাকি না থাকে। আপাতত এক পিস করে দিয়ে দাও, যদি বেঁচে থাকে তারপর আবার দিবা, কিন্তু এই মাংসের কোনো অংশই রেখে দেয়া যাবে না। ওনারা তাই করলেন, সাথে সাথে লোক লাগিয়ে দিলেন। ওনারা তো টাকা পয়সার অভাব ছিল না, অনেকগুলো লোক লাগিয়ে দিলেন। অল্প সময়ের মধ্যেই মাংস করা হয়ে গেল, সেগুলো রান্নাও শুরু করে দেয়া হলো এবং দ্রুত এগুলো ওই এলাকার হিন্দু পরিবারের মধ্যে বন্টন করে দেওয়া হলো। বলা হলো যে আপনারা সবাই দুপুরবেলা এই মাংসটা খেয়ে ফেলবেন, মাংসটা কেউ রেখে দিয়েন না, এটা বারবার অনুরোধ করে দেওয়া হয়েছে। এবং ওই এলাকার লোকজনও কিন্তু জেনে গেছে যে একটা সমস্যা হয়েছে তার মায়ের লাশ পোড়াতে গিয়ে। তারাও বললেন যে আপনাদের কোনো চিন্তা নাই বাবু, আমরা আমাদের মতো করে এটা খেয়ে ফেলবো, আপনি নিশ্চিন্তে থাকেন। তারা সকলে আশ্বস্ত করলেন। আর ওই এলাকায় ওই পরিবারের বেশ ভালো নাম ডাক ছিল, অনেক মানুষের উপকার করতেন তারা। তো যাই হোক, এদিকে ওই পুরোহিত কিন্তু উনি ওই দুটো মাথা সামনে নিয়েছেন, একটা মাথার গলা থেকে রক্ত নিয়ে একটা বৃত্ত এঁকেছেন। এরপর ওই বৃত্তের মধ্যে দুটো মাথা রেখেছেন। এরপর উনি রিচুয়াল শুরু করেছেন ওনার মতো করে। অনেকক্ষণ রিচুয়াল করতে করতে হঠাৎ করে হয় কি, একটা ঘটনা ঘটে। সেটা হলো যে একটা মাথা নড়াচড়া করে ওঠে। তখনই পুরোহিত যেই লম্বা রামদা দিয়ে এই পাঠা দুটোকে বলি দিয়েছিলেন, ওই রামদা তো ওনার কাছেই ছিল, ওইটা দিয়ে যেই মাথাটা নড়াচড়া করেছে ওই মাথার উপর দিয়েছেন সজোরে এক কোপ। সাথে সাথে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায়। দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর পুরোহিত বেশ বিমর্ষ হয়ে যান, তার চেহারায় চিন্তার ভাঁজ পড়ে যায়। উপস্থিত লোক দেখলেন যে পুরোহিত বেশ বিমর্ষ হয়ে গেল। সকলে চিন্তা করেছিলেন রিচুয়াল মনে হয় শেষ। পুরোহিত তখন তার ছেলেদেরকে ডাকলেন, ডেকে বললেন যে এই মাথাটা দ্বিখণ্ডিত করা হয়েছে, এই মাথাটা নিয়ে চলে যান। এই মাথাটাও আপনার লোকদেরকে বলেন যে মাথাটা যেই অংশগুলো খাওয়া যায় এগুলো যেন রান্না করে আবারও গরিব মানুষের মধ্যে বিলি করে দেয়া হয়। থাকলো আর একটা মাথা। তখন পুরোহিত বলেন যে আপনার মায়ের যে সিঁদুরের কৌটাটা ছিল এটা নিয়ে আসেন। তার মায়ের সিঁদুরের কৌটা ছিল একটা জায়গায়, তো সেটা নিয়ে আসা হলো। নিয়ে আসার পর
ওই সিঁদুরগুলো ছিটিয়ে দেয়া হলো অন্য আর একটা পাঁঠার মাথার উপরে এবং আশেপাশেও ছিটিয়ে দেয়া হলো। এরপর উনি আবার রিচুয়াল করতে থাকেন। উনি অনেকক্ষণ ধরে রিচুয়াল করতে 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 হঠাৎ করে ওই মাথাটাও নড়াচড়া শুরু করে ওঠে। মনে হচ্ছে মাথাটা জীবন্ত নড়াচড়া শুরু করেছে। এইবার ওই পুরোহিত তার হাতে থাকা অন্য যেই আরেকটা রামদা তো ছিলই, যেই রামদা দিয়ে পাঠা বলি দিয়েছিলেন এবং আর একটা মাথায় আঘাত করে মাথা দ্বিখণ্ডিত করেছিলেন, ওই রামদা দিয়েই ওই মাথার উপর সজোরে মেরেছেন এক কোপ। মারার সাথে সাথে মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সকলকে ভয় পাইয়ে দিয়ে ওই মাথার ভেতর থেকে বড় একটা কালো কুচকুচে ভয়ঙ্কর সাপ বেরিয়ে এসেছে। সাপটার বডি অর্ধেক। এরপর ওই মাথার ভিতর থেকে কিলবিল করতে করতে ওই সাপের বডির বাকি অংশটা বের হলো। সাপটা ছটফট করতে করতে মারা গেল। তখন পুরোহিতের চোখে মুখে আনন্দ দেখা গেল। তখন পুরোহিত বললেন যে হ্যাঁ, শেষ, রিচুয়াল শেষ, এখন আপনার মায়ের লাশ পোড়ানো সম্ভব হবে। উপস্থিত লোকজন অনেক কিছুই বুঝতে পারছিল না। সবাই জিজ্ঞেস করছেন যে পুরোহিত মশাই আসলে ঘটনা কি? তখন উনি বললেন যে কথা বলার সময় কম, আগে লাশটা দাহ করি, তারপর আপনাদের সবাইকে এই বিষয়টা খুলে বলবো যে আসলে ঘটনাটা কি। তখন আবার চিতা সাজানো হলো। এবার ওই লাশটা 8-10টা লাশ যেভাবে দাহ করা হয় সেভাবেই দাহ করা হলো। ঠিকঠাক মতো লাশটা পুড়েও গেল। এখন পুরোহিত বলতে থাকলেন সবাইকে যে আসলে ঘটনাটা কি ছিল। পুরোহিত বললেন তার ছেলেদেরকে যে আচ্ছা, আপনার মা উনি বেশ কিছুদিন ধরে নিজেকে বারবার দেখতো না? কোথাও গেলে দেখতো যে উনি নিজেই রান্না করছেন, গোসলখানায় গেলে দেখতো উনি গোসল করছেন, উনি দেখতেন যে বাগানে উনি পানি দিচ্ছেন, উনি নিজেকেই বিভিন্ন জায়গায় একই সময় দেখতো না? এই জিনিসগুলো আপনাদেরকে বলেছে না? তখন তার ছেলেরা বলে যে হ্যাঁ, আমার মা তো এটা বলেছে, আমরা মনে করেছিলাম তার মানসিক সমস্যা, হ্যালুসিনেশন হয়েছে, তাকে চিকিৎসাও করানো হয়েছে এই বিষয় নিয়ে। তখন পুরোহিত আরও বলেন আচ্ছা, আপনার মায়ের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অদ্ভুত রকমের চিহ্ন ফুটে উঠেছিল না? তখন তার ছেলেরা বলেন হ্যাঁ, আমার মায়ের হাতে হাতে তালুতে, মুখে, ঘাড়ে, বিভিন্ন জায়গায়, পায়ে, বিভিন্ন জায়গায় এই ধরনের কিছু অদ্ভুত রকমের চিহ্ন ফুটে উঠেছিল, কালো কালো ছোট ছোট। এটা চর্মরোগের ডাক্তারও দেখানো হয়েছে, ডাক্তার এই বিষয়ে কোনো সমাধান দিতে পারে নাই, কিছু ওষুধ দিয়েছিল আর কি। তখন ওই পুরোহিত বলতে থাকেন শোনেন, ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার মা বেশ কিছুদিন আগে নয়াদিল্লিতে গিয়েছিলেন। নয়াদিল্লিতে যাওয়ার পর এক তান্ত্রিকের সাথে তার দেখা হয়। তান্ত্রিকের সাথে যখন দেখা হয়, উনি ভক্তি করে তান্ত্রিককে বেশ কিছু জিনিস উপহার দিয়েছিলেন। তখন তান্ত্রিক ভয়ঙ্কর একটা পরিকল্পনা আটে। সেটা হচ্ছে এমন এক ধরনের কালো জাদু, এই কালো জাদু যখন কোনো ব্যক্তির উপর করা হয় তখন মাধ্যম হিসাবে অন্য কাউকে ব্যবহার করা হয়। অন্য কারো উপর এই ব্ল্যাক ম্যাজিকটা প্রয়োগ করে অন্য ব্যক্তিকে ক্ষতি করা হয়। বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন পাখি, বিভিন্ন পশু, এদেরকে মাধ্যম হিসাবে ব্যবহার করে কোনো ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়। এটি অনেক পুরনো কালো জাদু, যেখানে সরাসরি কোনো মানুষের উপরে এইটা প্রয়োগ করে অন্য মানুষের ক্ষতি করা হয়। সেক্ষেত্রে দেখা যায় এই দুটো মানুষেরই ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়। ওই তান্ত্রিক অনেক দিন ধরে বিশেষ লগ্নে জন্ম নেয়া কোনো একটা মহিলাকে খুঁজছিল, আর আপনার মা শেরমণি একজন মহিলা। আপনার মা যখন তার কাছে যায়, আপনার মাকে দেখেই আরও বিভিন্ন প্রশ্ন করে যখন জানতে পারে আপনার মায়ের জন্ম কখন, কি হয়েছে, আশয় বিষয়, কোন তিথিতে জন্মগ্রহণ করেছে, তান্ত্রিক বুঝতে পারে আপনার মাই তার সেই কাঙ্ক্ষিত বস্তু, সেই মাধ্যম, যাকে ইউজ করে সে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে আর যার বিনিময়ে সে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে পারবে। আপনার মায়ের কাছে সে বিভিন্ন জিনিস চায়। আপনার মায়ের শাড়ির আঁচলের কোনো একটা অংশ, এরকম বেশ কিছু জিনিস চায়, চুলের কোনো একটা অংশ। আপনার মাও সরল বিশ্বাসে সেই জিনিসগুলো দিয়ে দেয়। উনি বুঝতেই পারেনি উনি কোনো ভয়ঙ্কর একটা চক্রান্তের শিকার হতে যাচ্ছেন, ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছেন উনি। আপনার মা এই জিনিসটা দিয়ে আসার পর ওই তান্ত্রিক ভয়ঙ্কর এক কালো জাদু করে। এই কালো জাদুর দায়িত্বে যেই দেওকে নিযুক্ত করা হয়, এই দেও আপনার মায়ের উপরে
ব্ল্যাক ম্যাজিক করছিল, আর তার ফলশ্রুতিতে মূল যেই ব্যক্তি যাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছিল সেও প্রভাবিত হচ্ছিল। সমস্যা দেখা দিল, আপনার মা হঠাৎ করেই অসুস্থ হয়ে মারা যান, কিন্তু কালো জাদুর এই জিনিসটা ওই দেওয়ের তখনও সমাপ্ত হয়নি। আর এই দেওটা এতটাই শক্তিশালী, সে চাইলে আগুনের উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম। আর এই কারণেই আপনার মায়ের লাশ সে পোড়াতে দিচ্ছিল না। চিতার উপরে সেই হামলে পড়ে, সে অদৃশ্য হয়ে যায়, কিন্তু আপনার মায়ের লাশ পোড়াতে দিচ্ছিল না কোনোভাবেই। কারণ যদি লাশটা একবার পুরো ছাই হয়ে যায় তাহলে তার এই কালো জাদু সমাপ্ত হবে না। আর এই কালো জাদুর পিছনে সে নিজের অনেক শক্তি বিনিয়োগ করেছে। এখন যদি লাশটা পুরো ছাই হয়ে যায়, এই লাশের সাথে সাথে তার শক্তিগুলো পুরো ছাই হয়ে যাবে। এই জন্য সে কোনোভাবেই এই লাশটা পুড়তে দিচ্ছিল না। বিশেষ রিচুয়ালের মাধ্যম দিয়ে এই কালো জাদুটাকে কাটানো গেছে। আর এই যে সাপটা দেখা গিয়েছে, এই সাপটাই হচ্ছে সেই ভয়ঙ্কর দেও যে মারা গিয়েছে। আর এরপরই লাশটা পোড়ানো সম্ভব হয়েছে। যদি লাশটা এইভাবে থাকতো এবং ওই দেওটা সে ব্ল্যাক ম্যাজিক করতে সক্ষম হতো, তাহলে ভয়ঙ্কর একটা বিপদ হতো। মূল ব্ল্যাক ম্যাজিক যার উপরে করা হয়েছে তার পরিবার শেষ হয়ে যেত, আর আপনারাও আস্তে আস্তে আক্রান্ত হতেন। তবে আসলে ওই তান্ত্রিক, নয়াদিল্লির ওই তান্ত্রিক কোন ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিক করেছে এটা ওই পুরোহিত বলতে পারেন নাই। পুরোহিত আরও একটি ব্যাপার বলেন, সেটা হচ্ছে যে আজকের এই ঘটনার পর থেকে তিনি আর কোনো ধরনের প্যারানরমাল কাজে সহযোগিতা করতে পারবেন না, এটাই নাকি নিয়ম। উনি বলেছিলেন যে উনি এই কাজ করার পর, এরপর যদি কোনো প্যারানরমাল কাজ সমাধানের জন্য উনি চেষ্টা করেনও, তাহলে সেটা সফল হবে না, উনি ব্যর্থ হবেন। এটাই নাকি কাজের একটা ধরন। এরপরে উনি আর কখনো প্যারানরমাল কাজ হাতে নেন নাই, সমাধান করেনও নাই। তো এটাই এক রহস্যময় ব্যাপার। আসলে পৃথিবীতে কতই না রহস্যময় ব্যাপার ছড়িয়ে ছিটিয়ে আছে, কত ধরনের জাদু রয়েছে। মিশরীয় জাদু, তারপর সিন্ধু সভ্যতার জাদু, আর কত ধরনের জাদু রয়েছে যার কতগুলো আমরা জানি। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় আমাদের মনে আসতেই পারে, সেটা হচ্ছে যে মাধ্যম হিসাবে কিভাবে জাদু করা হয়। আমরা অনেক সময় দেখি কাকের উপরে, কবুতরের উপরে, মাছের উপরে, শিং মাছ, মাগুর মাছ, এদের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। দেখা যাচ্ছে যে এগুলো যখন মারা যায়, সেই সাথে একজন মানুষও মারা যায়। তাহলে বোঝা গেল মাধ্যম হিসাবে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা যায়। মাধ্যম হিসাবে যাকে ব্যবহার করা হবে সেও তো মারা যাবেই, আর যার উপর করা হচ্ছে সেও মারা যাবে। এভাবেই এই ভয়ঙ্কর এক প্রাচীন কালো জাদুর বলি হয়েছিলেন এই ভদ্রমহিলা। তবে যেহেতু এই জিনিসটা কাটানো গেছে, নিজেদের অজান্তেই যার উপর করা হয়েছে তিনিও হয়তোবা বেঁচে গিয়েছেন। এভাবেই ওই মহিলা মারা গিয়েছিলেন, তার লাশটাও পোড়ানো সম্ভব হয়েছিল। হয়তোবা যার উপর করা হয়েছে উনিও বেঁচে গিয়েছেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের রবি ভাইকে, সাংবাদিক এনামুল হক আবির ভাইকে এবং মাশফিক ভাইকে। আপনাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, চেষ্টা, যার কারণে আজকের এই এপিসোডটি আমরা সম্পূর্ণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, আমাদের ঈদ স্পেশাল আয়োজনের এখানেই সমাপ্তি।